সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত অন্য ভুবন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। তিন্নি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আধার হয়ে আসছে, চারদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকে না কখনো। এ বাড়ির সব মানুষজন থাকে একতলায়। তিন্নি যখন কাউকে ডাকে তখনই সে আসে, তার আগে কেউ আসে না। তিন্নির কাউকে ডাকতে ইচ্ছা করছে না। সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, নানান ধরনের মানুষ। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু ওরা কেউ জানে না তিন্নি সব বুঝতে পারছে। এই তো একজন মোটা লোক যাচ্ছে, তার হাতে একটা ছাতা। শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয়? ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা, এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছেই গরম পানি দিয়ে গোসল করে ঘুমোবে। শীতের দিনের সন্ধ্যাবেলায় কেউ ঘুমায়? লোকটার মনে খুব আনন্দ, কারণ সে হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়েছে। কেউ দিয়েছে তাকে। যে দিয়েছে তার নাম রহমত মিয়া। বুড়ো লোকটি চলে যেতেই রোগা একটা মানুষকে দেখা গেল। সে খুব রেগে আছে, কাকে যেন খুব গাল দিচ্ছে। এমন বাজে গাল যে শুনলে খুব রাগ লাগে। তিন্নি জানালা বন্ধ করে দিল। ঘরটা এখন অন্ধকার। অন্ধকারে কেউ কিছু দেখতে পায় না, কিন্তু সে পায়। কেউ অন্ধকারে দেখতে পায় না, সে পায় কেন? সে কেন অন্য মানুষদের মতো নয়? কেন সবাই তাকে ভয় পায়? এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। যতক্ষণ সে না ডাকবে ততক্ষণ কেউ আসবে না। এলেও খুব ভয়ে ভয়ে আসবে। দরজার ওপাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলবে, তিন্নি আপা, তিন্নি আপা। এমন রাগ লাগে। রাগ হলে তিন্নির সবাইকে কষ্ট দিতে ইচ্ছা করে। তখন তার কপালের বাঁ পাশে চিনচিনে ব্যথা হয়। ব্যথা হলেই রাগ আরও বেড়ে যায়। রাগ বাড়লে ব্যথা বাড়ে। কি কষ্ট, কি কষ্ট! তিন্নি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং রিনরিনে গলায় ডাকলো, নাজিম, নাজিম। নাজিমের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিন্নি তাকে দেখতে পাচ্ছে না। দোতলায় ওঠার সিঁড়ি পেছনের দিকে, কিন্তু তবু তিন্নি পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ধরে উপরে আসছে। তার হাতে এক গ্লাস দুধ। নাজিম তার জন্যে দুধ আনছে। কি বিশ্রী ব্যাপার! সে দুধ তো চায়নি, তবু আনছে। এমন গাধা কেন লোকটা? তিন্নি আপা। তিন্নি তাকালো না। নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছে খুব। ভয়ে তার পা কাঁপছে। দুধ এনেছেন কেন? দুধ খাবো না। অন্য কিছু খাবে না পা? না, কিছু খাবো না। জি আচ্ছা। বাবা কবে আসবে আপনি জানেন? জানি না আপা। বাবা কাল সকালে আসবে। একা আসবে না, একটা লোককে নিয়ে আসবে। নাজিম কিছু বলল না। তিন্নি কাটা কাটা গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? করছি আপা। আমি সব বুঝতে পারি। আমি জানি আপা। আপনি আমাকে ভয় করেন কেন? আমি ভয় করি না আপা। না করেন। আপনারা সবাই আমাকে ভয় করেন। আপনি করেন, আবুর মা করে, দারোয়ান করে, সবাই ভয় করে। যান, আপনি চলে যান। দুধ খাবেন না? না, খাবো না, কিছুই খাবো না। বাতি জ্বালিয়ে দেই? না, বাতি জ্বালাতে হবে না। জি আচ্ছা, আমি যাই আপা।
না, আপনি যেতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। নাজিম দাঁড়িয়ে রইল। তিন্নি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসল। ঘর এখন নিকষ অন্ধকার, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারেই বরং রঙগুলি পরিষ্কার দেখা যায়। তিন্নি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, কান্না পাচ্ছে। সে তার রঙগুলি দূরে সরিয়ে কাঁদতে শুরু করল। নাজিম ভীত গলায় বলল, কি হয়েছে তিন্নি আপা? তিন্নি তীক্ষ্ণ স্বরে বলল, কিছু হয়নি, আপনি চলে যান। নাজিম অতি দ্রুত সিঁড়ি থেকে নেমে গেল, যেন সে পালিয়ে বেঁচেছে। তারা ময়মনসিংহ এসে পৌঁছলেন ভোর রাতে। তখনও চারদিক অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। মিসির আলির মনে হলো বিশাল একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। গাছগাছালিতে চারদিক ঢাকা। বারান্দায় অল্প পাওয়ারের একটা বাতি জ্বলছে, তাতে চারদিকের অন্ধকার আরও গাঢ় হয়েছে। মিসির আলি বললেন, রাজবাড়ি বলে মনে হচ্ছে। বরকত সাহেব শীতল গলায় বললেন, একসময় ছিল, সুসং দুর্গাপুরের মহারাজার বাড়ি, আমি কিনে নিয়েছি। দারোয়ান গেট খোলা মাত্র ছোটাছুটি শুরু হয়ে গেল। অনেক লোকজন বেরিয়ে এলো, সবাই ভৃত্য শ্রেণীর। আজকালকার যুগেও যে এতজন কাজের লোক থাকতে পারে তা মিসির আলি ধারণা করেননি। তিনি লক্ষ্য করলেন, এরা কেউ তিন্নি মেয়েটির উল্লেখ করছে না। মেয়ের বাবাও মেয়ে সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করলেন না, অথচ জিজ্ঞেস করাটাই স্বাভাবিক ছিল। বরকত সাহেব বললেন, আপনি যান, বিশ্রাম করুন, সকালবেলা আপনার সঙ্গে কথা হবে। কালো মতো লম্বা একটি ছেলে তার ঘর দেখিয়ে দিল। একতলার একটি কামরা, পুরনো দিনের কামরাগুলি যেমন হয়, দৈর্ঘ্যে প্রস্থে বিশাল, বিরাট দক্ষিণমুখী জানালা। ঘরের আসবাবপত্র সবই দামি ও আধুনিক। খাটে 6 ইঞ্চি ফোমের তোশক, রকিং চেয়ার, মেঝেতে দামি শ্যাক কার্পেট। মফস্বল শহরে এইসব জিনিস ঠিক আশা করা যায় না। বাথরুমে ঢুকে মিসির আলি আরও অবাক হলেন। ওয়াটার হিটারের ব্যবস্থা আছে, চমৎকার বাথটাব। মিসির আলির মনে হলো অনেক দিনে ঘরে বা বাথরুমে কেউ আসেনি। এমন চমৎকার একটা গেস্ট রুম এরা শুধু শুধু বানিয়ে রেখেছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু গরম পানির ব্যবস্থা যখন আছে তখন একটা হট শাওয়ার নেওয়া যেতে পারে। মিসির আলি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন। শরীর ঝরঝরে লাগছে, 1 কাপ গরম চা পেলে বেশ হতো। বাথরুম থেকে বের হয়ে দেখলেন টেবিলে চায়ের আয়োজন, পট ভর্তি চা, প্লেটে নোনতা বিস্কিট, কুচি কুচি করে কাটা পনির। ভৃত্য শ্রেণীর একজন যুবক তাকে ঢুকতে দেখেই চা ঢালতে শুরু করল। তিনি লক্ষ্য করলেন লোকটি আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চট করে মাথা নামিয়ে নিচ্ছে। তোমার নাম কি? নাজিম। শুধু নাজিম? নাজিম উদ্দিন। কতদিন ধরে এ বাড়িতে আছো? জি, অনেক দিন। অনেক দিন মানে কতদিন? 5 বছর। এ বাড়িতে কজন মানুষ থাকে? নাজিম জবাব দিল না। চায়ের কাপে চিনি ঢেলে এগিয়ে দিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে এখন চলে যাবে। মিসির আলি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, বাড়িতে কজন মানুষ থাকে? স্যার, আমি কিছু জানি না। আমি কিছু জানি না মানে? তুমি 5 বছর এ বাড়িতে আছো, অথচ জানো না এ বাড়িতে কজন মানুষ থাকে? জি না স্যার, আমি জানি না। বরকত সাহেব এবং তার মেয়ে, এই দুজন ছাড়া আর কজন মানুষ থাকে? আমি স্যার কিছুই জানি না। মিসির আলি বড়ই অবাক হলেন।
আর কোনো প্রশ্ন করলেন না। চায়ে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছেন সেটা মনে রইল না। এই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছে না কেন? বাধা কোথায়? আমি অসময়ে ঘুমোবো না। সকালে নাস্তা দেওয়া হইব 7:30টায়। ঠিক আছে। আমি স্যার পাশের ঘরেই আছি, দরকার হলে কলিং বেল টিপবেন। দরজার কাছে কলিং বেল আছে। তিনি মাথা নাড়লেন, কিছু বললেন না। ঘড়িতে বাজছে 5:45। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। ব্রহ্মপুত্র নদী নিশ্চয়ই খুব কাছে। ভোরবেলা নদীর পাড় ধরে হাঁটতে ভালো লাগবে। এই শহরে এর আগে তিনি আসেননি। অপরিচিত শহরে ঘুরে বেড়াতে চমৎকার লাগে। গেট বন্ধ। গেটের পাশে খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমোচ্ছে। মিসির আলি উঁচু গলায় ডাকলেন, দারোয়ান, দারোয়ান, গেট খুলে দাও। দারোয়ান বেরিয়ে এলো, কিন্তু গেট খুলল না। যেন সে কথা বুঝতে পারছে না। গেট খুলে দাও, আমি বাইরে যাব। গেট খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন যাবে না? বড় সাহেবের হুকুম ছাড়া খোলা যাবে না। তার মানে কি বলছো তুমি? এটা কি জেলখানা নাকি? দারোয়ান কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। যেন মিসির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। মিসির আলি দাঁড়িয়ে রইলেন একা একা। তার সামনে ভারী লোহার গেট। সমস্ত বাড়িটিকে যে পাঁচিল ঘিরে রেখেছে তাও অনেকখানি উঁচু। সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব। মিসির আলি আবার ডাকলেন, দারোয়ান, দারোয়ান। কেউ বেরিয়ে এলো না। ভোর 7টা পর্যন্ত মিসির আলি বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন। এই সময়ের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। এই বাড়িটি গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না। শুধু যে ডাকছে না তাই নয়, কোনো গাছে পাখি বসে পর্যন্ত নেই। অথচ ভোরবেলার এই সময়টায় পাখির কিচিরমিচিরে কান ঝালাপালা হবার কথা। অথচ চারদিক কেমন নীরব, থমথমে। স্যার, আপনার নাস্তা দেওয়া হয়েছে। কোথায়? দোতলায়। চলো যাই। আমি যাব না স্যার, আপনি একা যান। ওই যে সিঁড়ি। সিঁড়িতে পা রেখে মিসির আলি থমকে দাঁড়ালেন। সিঁড়ির মাথায় একটি বালিকা দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। তাকে দেখছে। মেয়েটি দারুণ রূপসী, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, টানা টানা চোখ, দেবী মূর্তির মতো কাটা কাটা নাক মুখ। মেয়েটি দাঁড়িয়েও আছে মূর্তির মতো, একটুও নড়ছে না, চোখের দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে না। মিসির আলি বললেন, কেমন আছো তিন্নি? মেয়েটি মিষ্টি করে হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে গেট খুলে দেয়নি, তাই না? মিসির আলি উপরে উঠতে উঠতে বললেন, দারোয়ান বেটা বেশি সুবিধার না, কিছুতেই গেট খুলল না। দারোয়ান ভালোই, বাবার জন্য গেট খোলেনি। বাবা গেট খুলতে নিষেধ করেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব। তুমি বুঝি শুধু চলে যেতে চাও? না, চাই না, কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই। মেয়েটি আবার মাথা দুলিয়ে হাসল। মেয়েটি দারুণ শীতেও পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে, খালি পা। মনে হচ্ছে সে শীতে অল্প অল্প কাঁপছে। তিন্নি, তোমার শীত লাগছে না?
না। বলো কি, এই প্রচণ্ড শীতে তোমার ঠান্ডা লাগছে না? না, আপনি নাস্তা খেতে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটি হাঁটতে শুরু করলো। ধবধবে সাদা রঙের ফ্রকে তাকে দেব শিশুর মতো লাগছে। মিসির আলি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলেন। তার ইচ্ছে করল মেয়েটিকেই কোলে তুলে নিতে, কিন্তু এই মেয়ে হয়তো এসব পছন্দ করবে না। একে দেখেই মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র। নাস্তার আয়োজন প্রচুর। রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবই আছে। বিলেতি কায়দায় দুজনের সামনেই এক বাটি করে সালাদ, লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস। রাজকীয় ব্যাপার। শুধু খাবার দাবার এগিয়ে দেবার জন্যে কেউ নেই। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, বসে আছেন কেন? শুরু করুন। তিন্নির জন্যে অপেক্ষা করছি। ও আসবে না। আসবে না কেন? খেয়ে নিয়েছে। আমার মেয়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ। কেমন দেখলেন আমার মেয়েকে? ভালো। বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। নিচু গলায় বললেন, ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে? না। ভালো করে ভেবে বলুন। ভেবেই বলছি, তবে পারিপার্শ্বিকে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছি। যেমন? যেমন আপনার গাছগুলিতে কোনো পাখি নেই। একটি পাখিও আমার চোখে পড়েনি। বরকত সাহেব চমকালেন না। তার মানে তিনি এই ব্যাপারটা আগেই লক্ষ্য করেছেন। আগে লক্ষ্য না করলে নিশ্চয়ই চমকাতেন। অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি ভালো। এই জিনিসটি চট করে কারোর চোখে পড়বে না। মিসির আলি বললেন, এছাড়াও অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলুন, শুনি। আপনার বাড়ির কাজের লোকটি, যার নাম নাজিম, সে অত্যন্ত ভীত ও শঙ্কিত। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এ বাড়ির সবাই আমাকে ভয় করে। কেন? পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা। আমি ক্ষমতাবান। ক্ষমতাটা কিসের? অর্থের। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আপনার ধারণা, যেহেতু আপনার প্রচুর টাকা সেহেতু সবাই আপনাকে ভয় করে? অন্য কারণও আছে। আমি বেশ বদমেজাজি। আপনার মেয়ে তিন্নি, সেও কি বদমেজাজি? বরকত সাহেবের ভ্রু কুঁচকে উঠল। তিনি জবাব দিতে গিয়েও দিলেন না। হালকা স্বরে বললেন, চা নিন, নাকি কফি খেতে চান? চা খাবো। আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, এখন করেন কি? কিছুই করি না। এখন আমি ঘরেই থাকি এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না। এ কথা বলছেন কেন? কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি। ওকে বলে দিয়েছি যেন গেট না খোলে। কেন বলেছেন? তিন্নির জন্য বলেছি। আমার ভয় গেট খোলা পেলেই সে চলে যাবে। আমি আর কোনোদিন তাকে ফিরে পাবো না। সে কি এর আগে কখনো গিয়েছে? না। তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে চলে যাবে? আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন?
আমাকে প্রশ্ন করবার জন্য তো আপনাকে এখানে আনিনি। আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্যে। আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি নিজ থেকে এসেছি। বরকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান, ওর সঙ্গে কথা বলুন। ও কি তার ঘরে একা থাকে? হ্যাঁ, একাই থাকে। মিসির আলি উঠে দাঁড়াতেই বরকত সাহেব বললেন, প্লিজ একটি কথা মন দিয়ে শুনুন। এমন কিছুই করবেন না যাতে আমার মেয়ে রেগে যায়। এ কথা বলছেন কেন? ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় নিজেই বুঝবেন, আমার বলার দরকার হবে না। তিন্নির ঘরটি বিরাট বড়। একপাশে ছোট্ট একটি কালো রঙের খাটে সুন্দর একটি বিছানা পাতা। নানান ধরনের খেলনায় ঘর ভর্তি। বেশিরভাগ খেলনাই হচ্ছে তুলার তৈরি জীবজন্তু। শিশুদের ঘর যেমন অগোছালো থাকে, এ ঘরটি সেরকম নয়, বেশ গোছানো ঘর। মিসির আলি দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ তিন্নিকে দেখলেন। মেয়েটি গভীর মনোযোগে ছবি আঁকছে, একবারও তাকাচ্ছে না। মিসির আলি বললেন, তিন্নি, ভেতরে আসবো? তিন্নি ছবি থেকে মুখ না তুলেই বলল, আসতে ইচ্ছে হলে আসুন, ইচ্ছে না হলে আসবো না। তিন্নি কিছু বলল না। মিসির আলি ভেতরে ঢুকলেন, হাসি মুখে বললেন, বসবো কিছুক্ষণ তোমার ঘরে? বসার ইচ্ছে হলে বসুন। তিনি বসলেন, হাসি মুখে বললেন, কিসের ছবি আঁকছো? গাছের। দেখি কেমন ছবি। দেখতে ইচ্ছে হলে দেখুন। তিনি তার ছবি এগিয়ে দিল। মিসির আলি অবাক হয়ে দেখলেন অদ্ভুত সব গাছের ছবি আঁকা হয়েছে। গাছগুলিতে কোনো পাতা নেই, অসংখ্য ডাল। ডালগুলি লতানো, কিছু কিছু লতা আবার চুলের বেনির মতো পাকানো। সুন্দর হয়েছে তো গাছের ছবি। আপনার ভালো লাগছে? হ্যাঁ। এরকম গাছ কি আপনি এর আগে কখনো দেখেছেন? না, দেখিনি। তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন না কি করে আমি না দেখে এমন সুন্দর গাছের ছবি আঁকলাম? শিশুরা মন থেকে অনেক জিনিস আঁকে। তিন্নি হাসল। তিনি প্রথম মেয়েটির মুখে হাসি দেখলেন। তিন্নি হাসতে হাসতে ভেঙে পড়ছে। মিসির আলি বললেন, তুমি এত হাসছ কেন? হাসতে ভালো লাগছে তাই হাসছি। তিনি নিজেও হাসলেন। হাসতে হাসতেই বললেন, আমি শুনেছি তুমি সব প্রশ্নের উত্তর জানো। কে বলেছে? বাবা? হ্যাঁ। তুমি কি সত্যি সত্যি জানো? জানি। পরীক্ষা করতে চান? চাই। বলো তো ৯-এর বর্গমূল কত? ৩। ৫-এর বর্গমূল কত সেটা জানো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। আচ্ছা দেখি এটা পারো কিনা। পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, হয়েছে। এখন বলো তো দেখি তার স্ত্রীর নাম কি? আমি জানি না। সত্যি জানো না? না, আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর
কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন জানো? জানি, 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের নাম জানো? জানি না। মিসির আলি হাসতে লাগলেন। তিন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গম্ভীর স্বরে বলল, আপনি হাসছেন কেন? আমি হাসছি কারণ তুমি কিভাবে সব প্রশ্নের জবাব দাও তা বুঝতে পারছি। তাহলে বলুন কিভাবে সব প্রশ্নের জবাব দিই? আমি লক্ষ্য করলাম যেসব প্রশ্নের উত্তর আমি জানি শুধু সেসব প্রশ্নের উত্তরই তুমি জানো। যেমন আমি জানি 9-এর বর্গমূল 3, কাজেই তুমি বললে 3। কিন্তু 5-এর বর্গমূল কত তা তুমি বলতে পারলে না, কারণ আমি নিজেও তা জানি না। আলেকজান্ডার ফ্লেমিংয়ের স্ত্রীর নাম তুমি বলতে পারলে না, কারণ আমি তার স্ত্রীর নাম জানি না। ঠিক এইভাবে। থাক, আর বলতে হবে না। তিন্নি তাকিয়ে আছে। তার মুখে কোনো হাসি নেই। সমস্ত চেহারায় কেমন একটা কঠিন ভাব চলে এসেছে, যা এত অল্প বয়সী একটি বাচ্চার চেহারার সঙ্গে ঠিক মিশ খাচ্ছে না। মিসির আলি সহজ স্বরে বললেন, তুমি মানুষের মনের কথা টের পাও বলেই জানা প্রশ্নগুলির উত্তর দিতে পারো। এটা এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা। কেউ কেউ এ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায়। তিন্নি শীতল গলায় বলল, আপনি খুব বুদ্ধিমান। মিসির আলি বললেন, হ্যাঁ, আমি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান এবং অহংকারী। যারা বুদ্ধিমান তারা সাধারণত অহংকারী হয়। এটা দোষের না। যে জিনিস তোমার নেই তা নিয়ে তুমি যখন অহংকার করো সেটা হয় দোষের। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। কিসের সাহায্য? আমি এখনো ঠিক জানি না, সেটাই দেখতে এসেছি। হয়তো তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমার বাবা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি ডাক্তার পছন্দ করি না। আমি ডাক্তার নই। আপনি এখন আমার ঘর থেকে চলে যান। আমার আর আপনাকে ভালো লাগছে না। আমার কিন্তু তোমাকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনি এখন যান। মিসির আলি উঠে দাঁড়ালেন। তিন্নি বলল, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। তিন্নি কথা কটি বলার সঙ্গে সঙ্গে মিসির আলি তার মাথার ঠিক মাঝখানে এক ধরনের তীব্র যন্ত্রণা বোধ করলেন। হঠাৎ মাথাটা ঘুরে উঠল, বমি বমি ভাব হলো, আর সেই সঙ্গে তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। কেউ যেন একটা ধারালো ব্লেড দিয়ে আচমকা মাথাটা দুফাঁক করে ফেলেছে। মিসির আলি বুঝতে পারছেন তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। পৃথিবী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। চোখের সামনে দেখছেন সাবানের বুদবুদের মতো বুদবুদ। জ্ঞান হারাবার ঠিক আগ মুহূর্তে ব্যথাটা কমে গেল। সমস্ত শরীরে এক ধরনের অবসাদ। ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে। মিসির আলি তাকালেন তিন্নির দিকে। মেয়েটির ঠোঁটের কোণে মৃদু হাসি। সহজ হাসি নয়, উপহাসের হাসি। মিসির আলি দীর্ঘ সময় চুপ থেকে বললেন, এটা তো তুমি ভালোই দেখালে। তিন্নি বলল, এর চেয়েও ভালো দেখাতে পারি। তা পারো, নিশ্চয়ই পারো। তুমি কি রাগ হলেই এরকম করো? হ্যাঁ, করি। আমি তোমাকে রাগাতে চাই না। কেউ চায় না। সবাই তোমাকে খুশি রাখতে চায়। হ্যাঁ, কিন্তু তবু তুমি প্রায়ই রেগে যাও, তাই না? হ্যাঁ, যাই। রাগটা সাধারণত কতক্ষণ থাকে? ঠিক নেই, কখনো অনেক বেশি সময় থাকে।
আচ্ছা তিন্নি, মনে করো এখানে দুজন মানুষ আছে, তুমি রাগ করলে একজনের উপর, তাহলে ব্যথাটা কি সেই জনই পাবে, না দুজন একত্রে পাবে? যার উপর রাগ করেছি সেই পাবে, অন্যে পাবে কেন? অন্যজনের উপর তো আমি রাগ করিনি। তাও তো ঠিক। এখন কি আমার উপর তোমার রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তাহলে আমার দিকে তাকিয়ে একটু হাসো তো, যাতে আমি বুঝতে পারি তোমার রাগ সত্যি সত্যি কমেছে। তিন্নি হাসল। মিসির আলি বললেন, আমি কি আরো খানিকক্ষণ বসবো? বসার ইচ্ছা হলে বসুন। মিসির আলি বসলেন, একটা সিগারেট ধরালেন। মেয়েটি নিজের মনে ছবি আঁকছে, সেই গাছের ছবি, লতানো ডাল, পত্রহীন বিশাল বৃক্ষ। মিসির আলি ঠিক করলেন তিনি একটি পরীক্ষা করবেন। এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোষে সরাসরি চাপ প্রয়োগ করতে পারে, উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা। ছোট্ট একটি মেয়ে, অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বাধা দেবার একমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেয়া। সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে। সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে।